ভারতের সংবিধান আমাদের বাক স্বাধীনতা দিয়েছে, আন্দোলন করার অধিকার দিয়েছে, কিন্তু বাক স্বাধীনতা কখন বিশৃঙ্খলায় পৌঁছে যাবে সেটা কে ঠিক করবে? আমি, আপনি, নাকি কি যিনি বিক্ষোভকারী তিনি? সম্প্রতি শ্রীলেখা মিত্রকে একটি ছবি হাতে দেখা গেছে, যে ছবি একটা বিকৃত মানসিকতার প্রতীক বলে অনেকেই মনে করছেন। আবার বিপদে পড়ে ওই অভিনেত্রী বলছেন ছবিটা তিনি নাকি দেখেনি। না, বয়স হলে আমাদের চোখে চশমা লাগে, আমরা জানি, চোখে একটু কম মানুষ দেখতে পায়, কিন্তু বিপদে পড়ার আগে অবধি দেখতে পায় নাকি বিপদে পড়ার পর তারা সেটা দেখতে পান, বুঝতে পারেন, সে বিষয়ে আজকে কথা বলবো পিনাকদার সঙ্গে। পিনাক পানি ঘোষ। পিনাক কি বলছে, ফাউন্ডার, এডিটর। আচ্ছা পিনাকদা, এই দিল্লিতে যে আন্দোলন হলো তার রেশ বাংলায় ছড়িয়ে পড়েছে, কিন্তু যেহেতু দিল্লি দিয়ে সূত্রপাত, তাই আমরা দিল্লির বিষয়টা প্রথমে ওই বিষয়ে আলোচনা করিনি। সেটা হচ্ছে যে এই যে দিল্লিতে যে গোটা আন্দোলনটা হলো, কাতার, দুবাই থেকে ফান্ডিং, আবার বিদেশ দপ্তর বলছে না না আমরা ফান্ডিং এর বিষয়ে কিছু জানি না, তারপর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নতুন শিক্ষামন্ত্রী হলেন উনি আবার আরএসএস এর সদস্য, গোটা বিষয়টাকে এক সূত্রে গেঁথে তুমি কিভাবে দেখছো? যদি ম্যান অফ দ্য ম্যাচ এই গোটা ব্যাপারটা থেকে বের করতে হয় তাহলে কিন্তু তার নাম নরেন্দ্র মোদী। তাতে কেউ যদি আমাকে গদি মিডিয়ার সমর্থক বলেন, কেউ যদি আমাকে ভক্ত বলেন, তাহলে আমি তাই না, রাস্তায় বেরোতে হবে আবার, দেখো। কিন্তু দিল্লির সাথে কলকাতার তুলনাটাই ভুল হয়েছে। দিল্লিতে ছিল আরশোলাদের আন্দোলন, ককরোচ পার্টি, আর কলকাতায় যাদের হয়েছে তারা তেলেপোকা। আরশোলা আর তেলেপোকার মধ্যে একটা ফারাক আছে, সেটা বুঝতে হবে প্রথমে। কিন্তু আমি যেটা বলি যে আমি তো ওই সময়টা পুরো দিল্লিতে ছিলাম, ককরোচ পার্টির আন্দোলন দেখেছি। সেখানে এসে তারা ছাত্রদের যে দাবি ছিল নিট পরীক্ষা, সেটা এখানে প্রশ্নপত্র ফাঁস হলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মানে নিট নয়, কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া উচিত নয়, কারণ ছাত্রদের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ। আমাদের পশ্চিমবঙ্গে যখন শ্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, সেই সময় এত বেশি মাধ্যমিকের প্রশ্ন লিক হতো যে মাধ্যমিক পরীক্ষার নাম হয়ে গেছিল মাধ্যমিক। আমরা এটা দেখেছি দেশের কোথাও। এটা হাসার বিষয় মনে হচ্ছে এখন, কিন্তু হাসার বিষয় নয়। কিন্তু ওই আন্দোলনটা কেমন যেন অন্যদিকে চলে গেল। ওখানে কেউ এই আজাদ ভারতবর্ষে দাঁড়িয়ে ডাফলি বাজিয়ে আজাদি আজাদি করছে, কেউ ভগবান রাম সীতা তাদের কথা বলছে, কেউ বলছে আল্লাহ হে মন মে। মানে কি অদ্ভুত একটা সার্কাসের মতো লাগছে, যেখানে এক একজন ট্রাপিজের খেলা দেখাচ্ছে, ওখানেই করছে, সুইগি জোম্যাটো খাবার আসছে, আইসক্রিম মুহূর্তে শেষ, দামি দামি ব্যাপার। ছাত্র নেই, পড়ুয়া নেই। এইসবের মধ্যে যখন সোনাম ওয়াংচুক, তিনি একটা বড় বিষয় বাঙালি বেশিরভাগ জানে যে 3 ইডিয়টস সিনেমাটা নাকি সোনাম ওয়াংচুকের জীবনী নিয়ে। ওটা যে চেতন ভগতের একটা উপন্যাস অবলম্বনে, এবং ওখানে দেখা গেছে একজন গরিবের ছেলে র্যাঞ্চো, আর সোনাম ওয়াংচুকের বাবা তিনি কংগ্রেসের মন্ত্রী ছিলেন জম্মু কাশ্মীরে, নেতা ছিলেন কংগ্রেসের বড়, এবং তিনি ইঞ্জিনিয়ারিংটা পাস করেছেন, কিন্তু তার কোনো পেটেন্ট নেই। তিনি কিন্তু ইঞ্জিনিয়ারও নন, তার কোনো পেটেন্ট নেই। ওখানে ছিল 8টা পেটেন্ট। কোনোদিনও সোনাম ওয়াংচুক এত বড় সততার প্রতীক, না মমতা ব্যানার্জির থেকেও বেশি, তিনি এসে বললেন না যে 3 ইডিয়টস এর যে র্যাঞ্চো সে আর আমি এক নই, বরং ওটাকে এনক্যাশ করলেন। কেন? এটা পুরো বিদেশি মিডিয়া এই প্রচারটা করেছিল। সোনাম ওয়াংচুকরা লাদাখে যে আন্দোলন করেন, সেই সব আন্দোলন ভারত বিরোধী। আজকে অনুচ্ছেদ 26 ওখানে লাগু করতে চান, যার ফলে লাদাখে কোনো সিদ্ধান্ত নিতে গেলে, সেনা কিছু করতে গেলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। 6 শিডিউল ওনারা করতে চাইছেন। হ্যাঁ, এই যে এইগুলো এইসব করতে চাইছেন। যাই হোক, সোনাম ওয়াংচুক ওখানে অনশনটা তুলে নিলেন, রাতারাতি 11 কেজি ওজন কমে গেছে, বেদান্ত হাসপাতালে পকেটে হাত দিয়ে হাঁটছেন। সাজানো মনে হয়েছিল। আমার আশ্চর্য লাগলো সেদিনকে রাত 11:40 11 নরেন্দ্র মোদী, যিনি সাধারণত ফেসবুক লাইভ, হোয়াটসঅ্যাপ লাইভ করলে সেখানে খুব সাজানো গোছানো একটা সেট থাকে, তিনি এমন করে মোবাইলটা ধরেছেন, তার নাকটাকে বড় লাগছে। ফ্রেন্ডস বলে অনেকক্ষণ থেমে রয়েছেন, অভ্যস্ত নন, তিনি নতুন সেটা বোঝাচ্ছেন ম্যাজিশিয়ান কাকে বলে। এবং ফ্রেন্ডস বলে ফ্রেন্ডসদের ডেকে 2 মিনিট ধরে যা বললেন, তাতে আমি 10 বছরের সাজা, 10 কোটি টাকা জরিমানা, জরুরি ভিত্তিক বিচার ব্যবস্থা, সবকিছু ঘোষণা করে দিলেন। করে দিয়ে সেই ইনস্টাগ্রামে ওই যে রিল
ফেসবুকে ছড়ালো, সেটা রেকর্ড করে ফেললো। পরের দিন আবার এলেন, যিনি চিরকাল মিত্র বলে কথা বলতেন তিনি ফ্রেন্ডস বলে কথা বললেন। এই যে বদল, এই বদলটা দিয়ে মোদী ছাত্র সমাজের পাশে দাঁড়ালেন, প্রধানমন্ত্রী হিসেবে না, একজন প্রবীণ অভিভাবক তিনি আমার একটা ভাব দেখালেন করে। কাকে নিয়ে এলেন? প্রহ্লাদ যোশীকে। ধর্মেন্দ্র প্রধান, আমি জাতপাত মানি না, তবুও তিনি নিচু জাতের। এই যে আরশোলাদের আন্দোলন ছিল, সেখান থেকে বারবার বলা হয়েছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, আরএসএস মুর্দাবাদ। এমন একজনকে শিক্ষামন্ত্রী নিয়ে আসা হলো, যাকে শিক্ষামন্ত্রী করে নিয়ে আসা হলো, তিনি আরএসএস এর এবং ব্রাহ্মণ। তাহলে জিতলো কে? দেখ কেমন লাগে। পুরো খেলা শেষ, গোটা দেশে স্থিমিত হয়ে গেল। এবং এই ফাঁকে পার্লামেন্টে দুটো বড় বড় সংবিধান সংশোধনীর প্রস্তুতি পাকা করে ফেলেছেন মোদী শাহ। স্ট্র্যাটেজি রেডি, মাস্টার স্ট্রোক খুব তাড়াতাড়ি দেখা যাবে। এই জায়গাটা একটু ধরি তোমাকে, সেটা হচ্ছে যে আজকে এনডিএ তে এনসিপিআই এর অন্তর্ভুক্তি হয়েছে। ফলে সরাসরি যাদেরকে আমরা তৃণমূল বলতাম তারা ভালো তৃণমূল নয়, এখন তারা ভালো এনডিএ। এই যে খেলাটার জন্য মনে করতে হবে 17ই এপ্রিল, তখন এই রাজ্যে ভোট চলছে, লোকসভায় পরাস্ত হলো মোদী সহ তাদের টিম। তখন তারা মহিলা সংরক্ষণ বিল এনেছিল। তখন অনেকে এখানে আলোচনা করেছিল, এ বাবা, ভোটের মুখে এইভাবে মোদী সহ পরাস্ত হলে লোকসভায়, তার এফেক্ট তো বাংলায় পড়বে। বিজেপি নেতারা তখন, আমি একটা ভিডিও করে বলেছিলাম, সাধারণ মানুষ এইটুকু শুনবে যে মেয়েদের সংরক্ষণ বাকিরা হতে দিল না, তৃণমূল হতে দিল না পার্লামেন্টে। বিজেপির কি রাজনৈতিক উদ্দেশ্য সেটা আলাদা, কিন্তু হতে দিল না। এ রাজ্যে মহিলা ভোট ফ্যাক্টর, এবং সেটা কাজ হয়েছে। যে মহিলা বিরোধী তৃণমূল, এইটা তারপর থেকে বিজেপি প্রচার করলো। এবার কি হয়েছে, এই যে তৃণমূলের 20 জন, তার আগে রাঘব চেট্টার সঙ্গে আরো এসছে 7 জন রাজ্যসভায়, তৃণমূলের 3 জন রাজ্যসভা থেকে চলে গেছে, আম আদমি পার্টি থেকে আসছে, সবার কিছু ক্রস ভোটিং হবে। এইসব মিলিয়ে মহারাষ্ট্রের উদ্ধব ওখান থেকেও কোথায় এসেছে, ওখান থেকেও আসছে, উদ্ধবের দল থেকেও আসছে। এইটার 352টা ভোট চাই সংবিধান সংশোধনী বিল পাস করা গেলে। 130 দরকার, মানে 130 নম্বর সংবিধান সংশোধনী বিল, যে বিল পাস হয়ে গেলে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি 30 দিন জুডিশিয়াল কাস্টডিতে থাকেন, তাহলে তাকে পদচ্যুত করা যাবে। এর আগে এরকম ছিল না, লোকপাল থাকলেও এরকম ছিল না। এই বিল যদি পাস করিয়ে ফেলা যায়, বিজেপির আত্মবিশ্বাস মারাত্মক জায়গায় যাবে। তারপরে ওই মহিলা সংরক্ষণ বিল, আগামী দিনে 800-র বেশি হবে লোকসভার আসন। ইতিমধ্যেই বিভিন্ন দলকে তাদের যা মতামত সেটাকে নিয়ে বিজেপির যা প্রস্তুতি, এনডিএর যা প্রস্তুতি, তাতে ভোটাভুটি হলে 131ও পাস হয়ে যাবে। 131 যদি পাস হয়ে যায়, তারপরেই আসবে, রেডি হয়ে রয়েছে ডিলিমিটেশন বিল। ডিলিমিটেশন বিল এলে যদি উত্তর ভারতে আসন সংখ্যা বেড়ে যায়, তাহলে 2029-এ বিজেপির ক্ষমতায় ফিরে আসাটা অনেক সহজ হয়ে যাবে। কারণ উত্তর ভারতে আসন সংখ্যা অনেক বেশি বাড়বে দক্ষিণের তুলনায়। দক্ষিণে বিজেপি একটু, এই রাজ্যে তো 63টা আসন হবে, এই রাজ্যে লোকসভা আসন হবে 63টা। এবং বিজেপি গত বিধানসভা নির্বাচনে যে ফল করেছে তার নিরিখে এই 63-র মধ্যে খুব ভালো রেজাল্ট করার কথা। এবং ডিলিমিটেশন যদি হয়, যেসব জায়গায় বিজেপি মুসলিম ভোট বেশি বলে ভোট পাচ্ছে না, সেই সব আসনগুলো যখন ভেঙে যাবে, তার টুকরো টুকরো অংশ হিন্দু অধ্যুষিত আসনের সঙ্গে যুক্ত হলে মুসলিম ভোট নিয়ে খেলাটাও শেষ। বড় খেলা খেলে দিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ মোদি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট অবশ্যই সবসময় অমিত শাহ হবেন। এখনো খেলা শেষ হয়নি। তো এবার আমরা একটু কেন্দ্র থেকে, মানে দিল্লি থেকে একটু রাজ্যের দিকে ফিরি। রাজ্যেও তেলাপোকাদের আন্দোলন হয়েছে, তেলাপোকা না ছারপোকা কি পোকা আমরা জানি না। তবে যেটা দেখা যাচ্ছে যে সাংবাদিক নিগ্রহ তো হয়েছে, এটা নিয়ে আমরা চর্চা করেছি। কিন্তু যেটা সব থেকে বেশি চোখে লাগলো, যে যাদেরকে আমরা জঙ্গি লুঙ্গি বাহিনী বলে, তারা যেটা করবেন, কিন্তু একজন শিক্ষিত ভদ্র মানুষ, একজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তার দেখা যাচ্ছে যে মোদিজির ছবি নিয়ে মানে খুব বাজে, মানে এটাকে কিভাবে দেখছো এটাকে? মানে দেখো, শ্রীলেখা মিত্র, আমি বাংলা ছবি যখন দেখা বন্ধ করেছি আর দেখা যাচ্ছে না বলে, তার আগে শ্রীলেখা মিত্রর
অভিনয় করতে মানে অভিনয়, মানে তার আগের সিনেমা দেখেছি, তারপর শ্রীলেখা মিত্র অভিনয় শুরু করার পর তার কয়েকটা ছবি দেখেছি। জেনজি যারা, তারা ছোটবেলায় শ্রীলেখা মিত্রকে একটা একটা মিরাক্কেল বলে একটা শো হতো, তার জাজ হিসেবে দেখেছে। হ্যাঁ। প্রত্যেকটা কিছুতেই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বলা ছাড়া তার কোনো কাজ ছিল না। ঠিক। ওখানে মুখ্য জাজের কাজটা করতেন পুরাণ বন্দ্যোপাধ্যায়, রজিতাভ দত্ত। এবং একটা মানুষ, তিনি অভিনেত্রী, বামপন্থী, তিনি বলছেন যে আমি চশমা পরে যাইনি, সানগ্লাস পরে গেছি বলে আমি নরেন্দ্র মোদীর ছবিতে যে অন্ডকোষ ধরে টানা হচ্ছে, আমি স্পষ্ট করে বলছি। খুব বাজে লাগলো মানে ছবিটা দেখে। এই যে জেনজিরা, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, না, নরেন্দ্র মোদী না হলে রাহুল গান্ধী হলে খারাপ লাগবে। গোটা, সে তো বটে, কোনো রাজনীতিবিদের করে, কিন্তু নরেন্দ্র মোদী আলাদা করে প্রধানমন্ত্রী আজকে দেশের, ভারতের নতুন পরিচয় গোটা পৃথিবীতে যে তৈরি করেছেন, তার নাম নরেন্দ্র মোদী। অতীতে অন্য দেশে ভারতের প্রধানমন্ত্রী গেলে যে ব্যবস্থা থাকতো অভ্যর্থনার, আজ তার 10 গুণ 100 গুণ বেড়েছে। Obviously। করোনার পরে আমরা এত দেশকে আমরা সাহায্য করতে পেরেছি, তার জন্য ভারতের একটা ইমেজ তৈরি হয়েছে। সেই ব্যক্তির এই ছবিটা, শ্রীলেখা মিত্র, তিনি এতদিন অভিনয় করছেন, সানগ্লাস পরে আছেন, ওগুলো দেখতে পেলেন না। তারপর না সোশ্যাল দেখে মিডিয়া একটা ছবি অ্যাকাউন্টে দিলেন। যখন গেল বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তখনও কি দেখতে পাননি? এবং পরে যে সাফাইটা দিয়েছে না, মানে সাফাইটা, মানে এবং সাফাই যখন দিচ্ছেন তখনও কিন্তু চশমা পরে নেই শ্রীলেখা মিত্র। তাহলে কি দেখে বলছিলেন? রাইট। ক্যামেরা লুকটা কি করে দিলেন? আপনি চশমা পরেছিলেন না, সানগ্লাস পরেছিলেন, সানগ্লাসেও পাওয়ার দেওয়া থাকে, সেটা আপনার ছিল না মেনে নিচ্ছি, তার জন্য আপনি ওরকম একটা কুরুচিকর ছবি দেখলেন না। এবং আপনি বললেন ওখানে যে 95% মহিলা পুরুষদের বেল্ট পরার, মানে কোমরের উপরের অংশটাই দেখেন আর নিচের অংশ দেখেন না, তার মানে 5% দেখেন। আপনি কি সেই 5%-এর মধ্যে না 95%-এর মধ্যে? এই প্রশ্নটা আমার রয়ে গেছে ওখানে। হ্যাঁ, এতদিন ধরে রয়েছে, তার কিসের জন্য সুনাম রয়েছে বলা যেতে পারবে? যে এই কাজটার জন্য শ্রীলেখা মিত্রকে বাঙালি চিরকাল মনে রাখবে। কুকুর পোষেন, এখন তো এগুলো করলে তো মানুষ খুব ভালো চোখে দেখে। শ্রীলেখা মিত্রকে মানুষ মনে রাখবে যে মোদির এরকম একটা কুরুচিকর ছবি পোস্ট করা হয়েছিল, সেটাকে তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে পোস্ট করেছিলেন, ফেসবুকে দিয়েছিলেন, তার জন্য যে নিন্দা, তার জন্য মনে রাখবে। মোদির জন্য শ্রীলেখা মিত্রকে মনে রাখা হবে এরপর। ঠিক যেমন করে সায়নী ঘোষের অভিনয় জীবন নিয়ে কোনো কথা কেউ বলে না, একটা সিনেমার নাম কেউ মনে করতে পারে না, সবাই কন্ডম সায়নী বলে। কাঞ্চন মল্লিক তার বিয়ের জন্য তিনি বিখ্যাত হয়ে গেছে। তাপস পাল খুব ভালো ভালো ছবি করেছিলেন, কিন্তু জেনজি জানে না। পরবর্তীকালে তার পরিচয় হয়ে যায় চন্দননগরের মাল হিসেবে। আজকে শ্রীলেখা মিত্র সেই জায়গায় গেলেন। আর এই যে আমরা দেখলাম আরেকটা জিনিস, মানে এই আন্দোলনে আরেকটা রূপ আমরা দেখলাম, সেটা হচ্ছে যে সাংবাদিকদের ভয়ানকভাবে নিগ্রহ করা হলো। দিল্লিতে তো গালাগালি, ওখানেও হয়েছে নির্যাতন, কিন্তু এখানে সরাসরি সিনিয়র যারা জার্নালিস্ট, যাদেরকে সবাই চেনে জানে, যারা আমাদের ডিজিটাল মিডিয়া, যাদের সবাই চেনে জানে, তাদেরকেও কেউ বাদ দিল না। শিলাদিত্য কর থেকে বাকি সকলের, আমি আলাদা করে নাম বলছি না, সকলকেই সবাই চেনে জানে, তাদের যেভাবে বেধড়ক মারা হলো, বিশেষ করে মহিলা সাংবাদিকদের যেভাবে শারীরিক উৎপীড়ন, যেটাকে বলি নিগ্রহ, মোলেস্টেশনের থেকেও অনেকটা বেশি, এটা যেটা করা হলো, এবং একদম এসএফআই দেখলাম যে সেটাকে ডিফেন্ড করছে একটা অন্য ছবি দিয়ে, সেখানে নাকি হামলা হয়েছে, রাঁচির ছবি দেখানো হচ্ছে যে বিজেপি হামলা করেছে, ফেক ন্যারেটিভ, ওদেরকে বাঁচানোর জন্য, জিহাদিদের বাঁচানোর জন্য এসএফআই এর ফেক ন্যারেটিভ। সিপিএম এখন চাইছে যে 33% ভোট তৃণমূলের থেকে যে সরে গেছে সেটা যদি আমরা পাই, তার জন্য মদত দেওয়া হয়েছে, যেটাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবারই বলেছেন। এই শুক্রবারই কথাটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দিন, ওরা তো একটু রাস্তায় বেরোয়, ওরা তো একটু দুষ্টুমি করে উনি তৈরি করেছেন, আর শুভেন্দু অধিকারী সেটাকে শুধু ব্যবহার করেছেন। সিপিএম বলতে পারতো যে আমরা নই, আমাদের সঙ্গে এরা মিশে গিয়েছিল। গতকাল পর্যন্ত জানি যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পরিচয় আমরা জেনেছি। সবই একই, শান্তিপ্রিয়, সবই শান্তিপ্রিয় লুঙ্গি বাহিনী, শুক্রবারই লুঙ্গি বাহিনী, তারা গ্রেপ্তার হচ্ছেন, তারা প্রত্যেকে ধরা পড়ে গেছে। দিল্লিতেও বলা হয়েছে যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু যখন তারা পুলিশকে মারছিলেন, তারা ভুলে গেছেন যে পুলিশের চশমায় ক্যামেরা ছিল, ভুলে গেছে ওখানে সিসিটিভি প্রত্যেকটা মুখের ছবি তুলেছে, যে পাথর, যে লাঠি ব্যবহার করে ছোড়া হয়েছে, তাতে ফিঙ্গারপ্রিন্ট ছিল। এবং আমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট এখন আমরা আধার দেওয়ার সময় 10 আঙ্গুলের ছবি দিয়েছিলাম,
মনে রাখতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাপ ঠাকুরদার নাম বের করা যায়, ঠিকানা বের করা যায়, তাদের একটা একটা করে ধরা হচ্ছে এবং প্রমাণিত তারা 941 জনকে পাওয়া গেছে যারা ওই দিন পুলিশকে পিটিয়েছিল, দিল্লি পুলিশকে। তারা অতীতে কেউ ধর্ষণ, কেউ খুন, কেউ ডাকাতি, কেউ রাহাজানি, কেউ পকেটমারি এসবে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে পুরনো এফআইআরও আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা জিনিস আমি ভুলে যাচ্ছিলাম, বললে বলে মনে পড়ে গেল যে জুনায়েদ খানকে একেবারে ন্যাশনাল হিরো বানিয়ে দেওয়া হচ্ছে। জুনায়েদ খান ছোট একটা ব্যবসা করেন, কিন্তু প্রত্যেকদিন 8,000 লোককে খাইয়েছেন, প্রত্যেক দিন প্রায় 10 লাখ টাকা মতন খরচ করেছেন। তো ছোট ব্যবসা করে এত লাভ কি হয় নাকি ফান্ডে? এই ফান্ডের বিষয়টা বলি, এরপরে যে এফসিআর এর সংশোধনী আসছে আমাদের দেশে, কিন্তু এফসিআর এ নতুন নয়। স্বাধীনতার পরে জরুরি অবস্থার সময় 1975 থেকে 77 যখন জরুরি অবস্থা চলছে, 1976 সালে ইন্দিরা গান্ধী তখন রাষ্ট্রপতি শাসন দেশে, তখনই কিন্তু এই বিদেশ থেকে যে টাকা আসে বিভিন্ন এনজিওর গুলোর কাছে, সেটার বিরুদ্ধে আইন আসে নিয়ন্ত্রণ করার জন্য। এরপর 2022 সালে, তার আগে 2020 সালে একবার সংশোধন হয়, 2022 সালে সংশোধন হয়েছে, কিন্তু তারপরেও আবার নতুন করে সংশোধনী আনছে বর্তমান সরকার। আর এবারকার যে সংশোধনী সেটা হলে কান্নাকাটি, মানে কি, চোখের জলে বন্যা হতে পারে। কেন? এবার বলা হয়েছে যে বিদেশ থেকে যে কোনো সংস্থা যদি লোন পায়, মানে অর্থ সাহায্য পায়, খুব দরকার, কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন নেই, যেসব এলাকায় বিদেশি সাহায্য আমাদের দরকার, তার মিসইউজ রুখতে হবে। বিদেশ থেকে আসা টাকায় ধর্মান্তরকরণ করা যাবে না। সব থেকে বিপদে খ্রিস্টান মিশনারিরা, এবং কলকাতাকে কেন্দ্র করে মাদার টেরেসার নামে যে মাদার টেরেসাকে ভগবান বানানো হয়েছিল, এবং তিনি দিনের পর দিন গরিব মানুষকে, তোমায় আমি খেতে দিচ্ছি, তোমায় আমি শিক্ষা দিচ্ছি, তোমায় আমি স্বাস্থ্য দিচ্ছি, তার বদলে তুমি খ্রিস্টান হয়ে যাও, এইভাবে যে কাজটা করে গেছেন এবং এখনো ওটা ভারতে যেটা ছড়িয়ে গেছে মূলত এই টাকায়। আমরা জানি অতীতে একবার এই মাদার টেরেসার যে সংস্থা, তার একবার এফসিআর এর লাইসেন্স বাতিল হয়েছিল, একবার রিনিউ আটকে গিয়েছিল, সেগুলো পরে আবার তারা ঠিকঠাক করে নেয়। এবার ঠিক হয়েছে, দিল্লিতে একটি নির্দিষ্ট স্টেট ব্যাংকের একটি ব্রাঞ্চ থাকবে, সেই ব্রাঞ্চের মাধ্যমেই টাকাটা আসবে, মানে পুরো ট্র্যাক হয়ে যাবে। তো নজরে রাখা হবে, টাকা আসুক টাকা পাক সেটা কোনো বাধা নেই, কিন্তু টাকাটার উপর নজর থাকবে সরকারের। বিদেশি ফান্ড সেটা ঠিক জায়গায় খরচ হচ্ছে কিনা, দেশ বিরোধী কাজে খরচ হচ্ছে কিনা, এটা দেখা হবে। থার্ড, 3 নম্বর যেটা বলা হয়েছে, যে এই যে টাকাগুলো আসে, এই টাকাগুলোকে কি বলা হয়, এগুলোকে হচ্ছে যে ফান্ড আসছে, ফান্ডগুলো মানে এখানকার কোনো ভালো কাজের জন্য। তো একটা বড় সংস্থা নেয়, নিয়ে কি করে, সে সাব হিসেবে ছোট ছোট এনজিওকে সে টাকাটা দেয়। এই ছোট এনজিওকে দেওয়া যাবে না, টেন্ডার সাব টেন্ডার যেরকম হয় সেইভাবে ওই স্টেট ব্যাংকের ওই অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে, সেখানে নজরদারি থাকে। 4 নম্বরে কি করা হয়, এই টাকাটা এলে ধরুন এই সোনাম ওয়াংচুকের মতো দেখবেন ওখানে কিন্তু ভিড় হয়েছিল, অরুন্ধতী রায়, যাকে পাকিস্তান মনে করে আমাদের লোক, মমতা ব্যানার্জি আর অরুন্ধতী রায়ের নাম বলেছিল, মনে আছে? সিন্দুর অভিযানের সময় একজন ওখানকার এমপি বলেছিলেন। ঠিক এইভাবে যারা যারা ওখানে গেছে, মেধা পাটিকার থেকে শুরু করে সবাইকার, এই যে এনজিওগুলো আছে, এরা কি করে, নিজেদের স্টাফেদের মাইনে, অফিস ভাড়া, এগুলোতে বেশি টাকা দেখিয়ে দেয়, হিউজ খরচ ওখানে দেখিয়ে গরিব মানুষের জন্য যে টাকাটা খরচ হচ্ছে মাথাপিছু টাকাটা কম। এবার বলা হয়েছে যে তুমি বিদেশি ফান্ড নিয়ে শুধু বেতন, মানে ব্যক্তিগত স্বার্থ, তুমি বেশি তার লাভ পেতে পারবে না। তার জন্যই এই ককরোচ পার্টির যে আন্দোলন, তাতে সবাই ছুটে গেছে, মিশনারিদের দেখা গেছে, মুসলিম যেসব ইসলামিক সংগঠন তাদের দেখা গেছে, মাদ্রাসার নামে যে টাকাগুলো আসে, সেই টাকা মাদ্রাসায় খরচ করলে অনেক কাজ হতো, লেখাপড়ার উন্নতি করলে, সেটা না হলে এই টাকাটা বড় লাগিয়ে যায়। এই যে টাকাগুলো আসছে, এর ফলে চাপে আছে, এই সংস্থাগুলো চাপে আসছে, এবং এই বিলটা পাস হবে। যদি একটা বিল এখন কেন্দ্র পাস করে নিতে পারে, তাহলে পর পর সবকটা বিল পাস করিয়ে নেবে। 2029 আগে এটা করতে হবে। RSS এর 100 বর্ষ সদ্য শেষ হয়েছে, তার মধ্যে যা যা লক্ষ্য ছিল তার বেশিরভাগ হয়ে গেছে, কয়েকটা বাকি আছে, সেগুলো হয়ে যাবে। একদম শেষ, মানে একদম শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে আমরা দেখি যে বিভিন্ন এই যে বার্তা দেওয়া হয় যে বিদেশি ফান্ডেড
যে প্রোগ্রাম বা প্রপাগেন্ডা যেগুলো হয় তাতে বার্তা। জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলন, সেই জুলাইয়েই এই ককরোচদেরও আন্দোলন, ককরোচের আত্মপ্রকাশের এই বিশাল বড় বিস্ফোরণ। এবং আরেকটা বলতে পারি, পর পর আমরা দেখতে পাই প্যাটার্ন এক, কিষাণ আন্দোলন সেটাও দিল্লিমুখী, এটাও দিল্লিমুখী আন্দোলন, ককরোচ জনতা পার্টি, এখন আবার E20 নিয়ে বিক্ষোভ বাড়ছে। কোথাও কি তারা মনে করে পরপর যদি আমরা হামলা করি, 100 বার হামলা করলে একবার তো মোদির পতন হবে, এর জন্য কি কন্টিনিউয়াস তাদের প্রয়াসটা হয়ে আসছে? এটা ভাবছে এবং এটা চলতে থাকবে। তার কারণটা হচ্ছে, আমরা যদি দেখি যে শুধু তো বাংলাদেশ নয়, একইভাবে শ্রীলঙ্কা, নেপাল ছাত্র আন্দোলনের নাম করে ওখানে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু ভারতে সেটা হবে না। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে অত সহজ হবে না। বা একটা শহর দখল করলে এখানে না, শহর দখল করাও সম্ভব নয়। তার কারণটা কি, এখানে বিরোধী শক্তিগুলো খুব বিচ্ছিন্ন হয়ে গেছে। কংগ্রেস দুর্বল, তৃণমূল শেষ নেই, কালীঘাট তৃণমূলের 8 জন, এছাড়া তো তৃণমূলের কেউ নেই। তাও সঙ্গে আছে কিনা সন্দেহ। হ্যাঁ, মানে খাতায় করে আছে এখনো। এই পরিস্থিতিতে আমি তৃণমূলের ওয়েবসাইট খুলে দেখছিলাম, শর্মিলা সরকার তিনি চলে গেছেন, কিন্তু তাদের ওয়েবসাইটে 10 জন এমপি ডবল ফিগার দেখানোর জন্য এখনো শর্মিলা সরকারের নামটা বসানো আছে। আচ্ছা, আশ্চর্য বিষয়। তো যাই হোক, এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এই বিদেশ থেকে, এই যে এর মধ্যে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একবার বলে ফেলেছেন, এই নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের তুলনা করে ফেলেছেন, রাহুল গান্ধী একবার তুলনা করে ফেলেছেন। এই যে ককরোচ আন্দোলন, এইটা মোদী কেন হতে দিলেন? এর আগে পাঞ্জাব এই কৃষক আন্দোলন ঢুকতে পারেনি দিল্লির ভেতরে, ব্যারিকেড করা হয়েছিল, এখানে করা হয়নি। তো একজন এলেন আমেরিকা থেকে, তাকে দিল্লি পুলিশ খুব স্বাগত জানিয়ে কনভয়ে করে নিয়ে গিয়ে বসিয়ে দিল। তারপর ওরা যা খুশি তাই করছে, সহ্য করা হলো। তারপর ওদের লাঠি মারা হলো। অনুষ্ঠানে গিয়ে নাড্ডা জল খাওয়ালেন, যেচে বক্তৃতা, কারণ ছাত্ররা ছিল। এখানে জিতলেন, কিন্তু ছাত্র ছাড়া অন্য কেউ যদি করতে আসে, সেক্ষেত্রে কিন্তু এরকম নিট পরীক্ষার ইস্যু ছাড়া অন্য ইস্যু নিয়ে করতে এলে, তখন এরকম ফ্রেন্ডস বলে মোদিজি এরকম করে ভালোবাসা দেখাবেন, ভাবার কোনো আশা নেই। না, এরকম ভাবার কোনো উচিতই নয়। উনি ম্যাজিশিয়ান। আর অমিত শাহ আছেন, অমিত শাহ এমনি এমনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার হাতেই তো দিল্লি পুলিশ, এমনি এমনি সহ্য করেননি, তারা মার খেয়েছে। অতএব ব্যবস্থা তাদের হবেই। এবং একই সাথে যে এরকম চেষ্টা যদি করা হয় ভারতে, তার কি পরিণাম হতে পারে ওদেরও জানা উচিত। আজকে বিজেপি যেভাবে নিজের সংগঠন বাড়িয়ে ফেলেছে, এটা মনে রাখতে হবে, আরএসএস এর একটা অংশ মাত্র সেটা। বাকি আরএসএস এর বিএমএস, এবিভিপি, বিশ্ব হিন্দু পরিষদ, অনেক সংগঠন যাদেরকে সাধারণত আমরা অনেক সময় চোখেই দেখা যায়, চোখে দেখি কম, এখন সংঘের একটা অংশ এমন কাজ করছে যেটা হয়তো 2050 বা 60 সালে গিয়ে দেখা যাবে। সেই কাজটা এখন থেকে শুরু হয়ে গেছে, আপনাদের জানা উচিত, সেই গবেষণা চলে। ফলে এরকম চেষ্টা যদি ভারতে কেউ ভেবে থাকে, তাহলে সোনাম ওয়াংচুকদের কপালে দুঃখ আছে, একদম স্পষ্ট করে বলছি। অমিত শাহ ছেড়ে দেওয়ার লোক না, খালি একটা বিল পাস হোক, তাতে যে আত্মবিশ্বাস ফিরে পাবে মানে তৈরি হবে, তাহলে পরপর হতে থাকবে। অসংখ্য ধন্যবাদ পিনাকদা এতটা সময় দেওয়ার জন্য। এখন ভারতবর্ষে রাজনীতির পরতে যা চলছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবং এই বিষয়টা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা অপছন্দও যদি হয়ে থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।